মৃন্ময়ীর মন ভালো নেই। হুমায়ুন আহমেদ, পর্ব 5। নিউ মার্কেটের কথায় মনে পড়ল ফজলুকে টাকা দিতে হবে। নিউ মার্কেটের কাঁচা বাজারে একটা ঘর নিয়ে ফজলু থাকে। তার হাত একেবারেই খালি। এর মধ্যে ধরেছে ইনফ্লুয়েঞ্জায়। ডাক্তার দেখিয়েছে কিনা কে জানে। তার যে স্বভাব, নিশ্চয়ই না খেয়ে বিছানায় পড়ে আছে। তেহারি কিনতে সামান্য দেরি হলে ময়না এবং টিয়া মারা যাবে না। দুজনের পেটেই বার্গার আছে। বার্গার ভাতের মতো চট করে হজম হয়ে যায় না, অনেকক্ষণ পেটে থাকে। ফজলুকে তার ঘরে পাওয়া গেল না। পাশের ঘরের এক ছেলে বলল উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। জহির বলল, কোন হাসপাতাল, কত নাম্বার বেড? কত নাম্বার বেড জানি না, ঢাকা মেডিকেল। অবস্থা খারাপ নাকি? জি, খারাপ। জহির রিক্সা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হলো। ফজলুকে সহজেই খুঁজে বের করা হলো। হাসপাতালে তার সিট এখনো হয়নি। বারান্দায় আপাতত শুয়ে রাখা হয়েছে। পাশে স্ট্যান্ডে স্যালাইনের ব্যাগ ঝুলছে। স্যালাইন দেয়া হচ্ছে। চেহারা হয়েছে কাকলাসের মতো। চোখ ঢুকে গেছে, মুখ ভর্তি কালো কালো ছোপ। জহির বলল, অবস্থা কি? ফজলু বলল, এখন একটু ভালো। কাল তো মনে হচ্ছিল এই বুঝি গেলাম। আজরাইল হাত ধরে টানাটানিও করেছে। তোর টাকা নিয়ে এসেছি। কত এনেছিস? জানিয়েছিলাম সবটাই এনেছি, দরকার লাগলে আরও দেব। টাকা সঙ্গে আছে। তোর কাছে রেখে দে। এখন টাকা রাখবো না, চুরি হয়ে যাবে। আব্দুল কাদের বলে এখানে একজন আছে, খুঁজে বের কর। তাকে 500 টাকা ঘুষ দে। ঘুষ দিলে সিটের ব্যবস্থা হবে। আব্দুল কাদেরটাকে খুঁজে বের করকে? ক্লিনিক্যাল সেকশনে। সবাই চেনে, এত কথা বলতে পারবো না। খাওয়া দাওয়া কি করেছিস? খাওয়া দাওয়া কিছুই করছি না, স্যালাইন দেওয়া হচ্ছে। বর্তমানে স্যালাইনটা আমার পোলাও কুরমা। তোর কাছে কাগজ কলম আছে? কাগজ কলম দিয়ে কি হবে? মার ঠিকানা লিখে দেব। মাকে 2000 টাকা পাঠিয়ে দিবি। আমার খবর কিছুই জানাবি না। আব্দুল কাদেরকে খুঁজে বের করতে অনেক সময় লাগলো। 500 টাকার বদলে তাকে দেয়া হলো 1500 টাকা। সে অন্য এক রুগীকে সিট থেকে নামিয়ে ফজলুকে সিটে তুলে দিল। গম্ভীর গলায় বলল, টাইট হইয়া শুইয়া থাকেন। কেউ কিছু বললে আমার নাম বলবেন, ক্লিয়ার? সব ঝামেলা মিটিয়ে জহির বাসার দিকে রওনা হলো রাত 11টায়। তার হাতে 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি। সে নিজে কিছু খাবে না, তার শরীর গুলছে। মনে হচ্ছে জ্বর আসবে। হাসপাতালে গেলেই তার এই সমস্যা হয়। মৃন্ময়ীর দাদা আলিমুর রহমান সাদা হাফ প্যান্ট পরে খালি গায়ে নিম গাছের নিচে উবু হয়ে বসে আছেন। গায়ে নিমের বাতাস লাগানোর ব্যবস্থা। কবিরাজ এই বিধান দিয়েছে। কবিরাজের নাম বিজয়কালী ঠাকুর বেদান্ত শাস্ত্রী। আলিমুর রহমানের হজমের সমস্যা, কিছুই খেতে পারেন না। সকালে 1 ঘন্টা নিমের বাতাস, দুপুরে চায়ের চুমুকে 1 চামচ নিম পাতা পিষা রস, রাতে ঘুমোতে যাবার আগে নিম গাছের ছাল ভেজানো পানি। এই চিকিৎসার নাম মহানিম চিকিৎসা। চিকিৎসা 7 দিন চলবে। 7 দিন পর অন্য বিধান। আজ চিকিৎসার 4র্থ দিন। আলির রহমান দূর থেকে মৃন্ময়ীকে দেখলেন। তার মেজাজ ভয়ঙ্কর খারাপ ছিল। মেজাজ ঠিক হতে শুরু করলো। তিনি আশেপাশে তাকালেন, কাউকে দেখা যাচ্ছে না। মেয়েটা এসে বসবে কোথায়? মাটিতে নিশ্চয়ই বসবে না। তার মেজাজ আবারও খানিকটা খারাপ হলো। সাভারের তার এই খামার বাড়িতে খুব কম করে হলেও 15 জন লোক। আশেপাশে কেউ নেই, এটা কেমন কথা? ম্যানেজারকে এখন অবশ্যই দেখা যাচ্ছে। শীতল পাটি হাতে দৌড়ে আসছে। আলিমুর রহমানের মেজাজ ঠিক হলো, পুরোপুরি না, তবে কাজ চলাবার মতো। মৃন্ময়ী বলল, দাদা যান, দূর থেকে তোমাকে দেখে মনে হচ্ছিল ধবধবে সাদা একটা ব্যাঙ লাফ দেওয়ার জন্য বসে আছে। ব্যাঙটার সামনে পুকুর, সে লাফ দিয়ে পুকুরে পড়বে। আলিমুর রহমান বললেন, পরীক্ষা শেষ নাকি? ফার্স্ট পেপার শেষ। 3 দিনের গ্যাপ আছে, তোমাকে দেখতে এসেছি। দাদা যান, আমি রাতে কিন্তু থাকবো। থাকতে চাইলে থাকবি, এ তো বলা বলির কি আছে? ঢাকায় লোক পাঠিয়ে আমার বই খাতা আনিয়ে দাও, বই ছাড়া চলে এসেছি। রাতে থাকবে এরকম চিন্তা করে তো আসিনি। হঠাৎ চিন্তাটা করলি কোনে? তোমাকে একা একা বসে থাকতে দেখে মায়া লাগলো, তখনই ঠিক করলাম রাতে থাকবো, তোমার সঙ্গে গল্প করব। গল্প করলে পড়বি কখন? 1 রাত না পড়লেও হবে। বই খাতা আনতে লোক পাঠাতে হবে না? না। মৃন্ময়ী পাঠিতে বসেছে। সে দাদাজানের দিকে তাকিয়ে বলল, পাঠিতে এসে বসো, আমি তোমার পিঠ ঢলে দিব। আলিমুর রহমান পাঠিতে উঠে এলেন। এখন তার মেজাজ সর্বোচ্চ ভালো স্তরে। নিম চিকিৎসা চলছে দাদাজান? আজকে 4th ডে না? আলিমুর রহমান খুবই অবাক হলেন। মেয়েটা মনে রেখেছে। আজকালকার ছেলেমেয়েরা তো কোনো কিছুই মনে রাখে না। তিনি মৃন্ময়ীকে একবার শুধু টেলিফোনে বলেছিলেন শুক্রবার থেকে নিম চিকিৎসা। আলিমুর রহমান বললেন, গাধাটা আছে কেমন? বাবার কথা বলছো? গাধা তো ওই একটাই, বাবা ভালো আছে। গাধার স্ত্রী আছে কেমন? মাও ভালো। এখনো অন্ধকার ঘরে বসে থাকে?
দাদাজান, তোমার ম্যানেজারকে তেল আনতে বলো, তোমার পিঠে তেল দিয়ে দেব। বাদ দেবো কেন? ম্যানেজারকে ডাকবো, আমি কফি খাবো। কফি নতুন একটা কৌটা কিনেছ নাকি ওই ছাতা পড়াটাই আছে? আলিমুর রহমান তৃপ্তির সঙ্গে বললেন, তুই যাই চাবি তাই পাবি। প্রয়োজনে কফির বাগান কিনবো। তবে তোর গাধা বাবাকে একটা শিক্ষা আমি দিব, কঠিন শিক্ষা, বাবাজি টাইপ শিক্ষা। সেটা কেমন? শিক্ষা শেষ হলে শুধু বাবাজি করবে, এর নাম বাবাজি শিক্ষা। বাবা কি নতুন কিছু করেছে? আমার কাছে নোট পাঠিয়েছে, ইংরেজি নোট, তার নাকি কিছু টাকার প্রয়োজন। তুমি কি করেছো? টাকা পাঠিয়েছো? আমি নোটের জবাবে নোট দিয়েছি, চিঠিপত্র চালাচালি হচ্ছে। কি লিখেছি তোকে পড়ে শোনাই। ম্যানেজার, গাধাটা আবার গেল কোথায়? দাদাজান, তুমি কি সবাইকে গাধা ডাকো নাকি? সবাইকে ডাকি না, তোর বাবাকে ডাকি আর ম্যানেজারটাকে ডাকি। দুজনই একই লেভেলের গাধা, এক্সপোর্ট কোয়ালিটি, দেশে রাখার জিনিস না, বিদেশে পাঠিয়ে দেবার জিনিস। মৃন্ময়ী কফি খাচ্ছে, তার মুখ হাসি হাসি। আলিমুর রহমান নাতনিকে চিঠি পড়ে শোনাচ্ছেন। শাহেদুর রহমান, 115 বারিধারা। বিষয় 16/7/2005 এপ্রিলিত ইংরেজি নোটের জবাবে। গাধাপুত্র, তোমার ইংরেজি পত্র পাইয়াছি। পত্রের জবাব এই যে, তোমাকে আর কিছুই দেওয়া হইবে না। 10 টাকার ছেঁড়া স্কচ টেপ লাগানোর নোটও না। তুমি যে 4 তলা বাড়িতে বাস করিতেছ, সেই বাড়ি আমার নামে। 1 মাসের ভিতর তুমি বাড়ি খালি করিয়া দিবে। তোমার মতো অপদার্থ সারের গোবরকে টাকা নামক অক্সিজেন সাপ্লাই করিবার কোনো প্রয়োজন আমি বোধ করিতেছি না। আমি বাংলাদেশ অক্সিজেন লিমিটেড কোম্পানি না, তুমি গর্ধব কুলেরও কলঙ্ক। ইতি, তোমার পিতা আলিমুর রহমান। চিঠি শেষ করে আলিমুর রহমান বললেন, মুসাবিদা কেমন দেখলি? মৃন্ময়ী বলল, সত্যি এই চিঠি পাঠিয়েছ? আলিমুর রহমান বললেন, অবশ্যই। প্রথম চিঠির পর দ্বিতীয় চিঠি গেছে, তৃতীয় চিঠি গেছে। দেখি দ্বিতীয় চিঠিতে কি লিখেছ? ওই চিঠিগুলোতে শুধুই গালাগালি। মুখে গালি দিতে পারছি না বলে চিঠিতে গালি। গালাগালি পড়তে পারবো না, তুই পড়ে নে। মৃন্ময়ীর মুখ ভর্তি হাসি, সে আগ্রহ নিয়ে চিঠি পড়ছে। আলিমুর রহমান নাতনির মুখের দিকে তাকিয়ে আছেন। চিঠি পড়তে পড়তে এক একবার এই মেয়েটা খিলখিল করে হেসে উঠছে। কি সুন্দর দৃশ্য। আলিমুর রহমানের মনে হলো আরও কয়েকটা চিঠি থাকলে ভালো হতো। দ্বিতীয় চিঠি। গাধাপুত্র, অক্সিজেনের অভাব বোধ করিতেছ? শুধু অক্সিজেন বন্ধ করিয়া তোমাকে শায়েস্ত করা যাইবে না, তোমার নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকাইতে হবে, তবে যদি তুমি শায়েস্তা হও। এটি তোমার পিতা শায়েস্তা খান আলিমুর রহমান। তৃতীয় চিঠি। শাহেদুর রহমান বারিধারা। বিষয় তোমার অবস্থান বিষয়ক। তুই গাধা, তুই গাধা, তুই গাধা, তুই গাধা, তুই গাধা। ইতি তোমার পিতা শায়েস্তা খান, তোমাকে শায়েস্তা করা হইবে। মৃন্ময়ী বলল, তোমার চিঠি পড়ে খুবই মজা পেয়েছি, তবে এই চিঠিতে কাজ হবে না। বাবাও চিঠি পড়ে মজা পাবে, শায়েস্তা হবে না। আলিমুর রহমান বললেন, আমার মাথার আরো প্লেন আছে, চিন্তা করছি। তোমার বাবা নাকি এখন ছবি আঁকা ধরেছে। তার একজন টিচার আছে, জহির নাম। সপ্তাহে 3 দিন এসে ছবি আঁকা শেখাবে। তোমার বাবা তাহলে পিকাসো হয়ে যাচ্ছে, মহান বাংলাদেশি পিকাসো। পিকাসোর মাথায় তো চুল ছিল না, নাপিত ডেকে তোর বাবার মাথাটা কামিয়ে দে না। দাদাজান, বাবা প্রসঙ্গ বাদ থাকুক। আমি বাবাকে নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে আসিনি, তোমার সঙ্গে গল্প করতে এসেছি। দুপুরে কি খাবি? তুমি যা খাওয়াবে তাই খাবো। পুকুর থেকে নিজের হাতে মাছ ধরে দেই, দাও। আলিমুর রহমানের পুকুরে পুরনো জমিদার বাড়ির পুকুরের মতোই বিশাল, 3 ঘাটের পুকুর। বড়শি ফেলার জন্য আলাদা মাচা করা আছে, মাথার উপর খড়ের চালা, যেন মাছ মারার সময় মাথায় রোদ না লাগে। বিপুল আয়োজনে আলিমুর রহমান মাছ মারতে বসেছেন। পাশেই পাটি পেতে শুয়ে আছে মৃন্ময়ী। মৃন্ময়ীর হাতে একটি বই, বইটার নাম দি চ্যারিয়টস অফ হোন, সায়েন্স ফিকশন। মৃন্ময়ীর প্রচুর গল্পের বই, গানের সিডি, ছবির ভিসিডি দাদাজানের খামার বাড়িতে রাখা। মৃন্ময়ী বলল, দাদাজান, আমি যদি গান শুনতে শুনতে বই পড়ি তোমার মাছ মারায় অসুবিধা হবে? না, গানের যন্ত্র এনেছিস? নিয়ে আসবো। ম্যানেজারকে বলে দিই সে নিয়ে আসুক, উনি কোনো গান হাঁটতে হবে বুঝবে না। দাদাজান, তুমি গান পছন্দ করো না? না। বই পড়তে পছন্দ করো? না। ছবি দেখতেও পছন্দ করো না? না। পছন্দ না করলেও আজ রাতে তোমাকে নিয়ে একটা ছবি দেখবো। আমার একা একা ছবি দেখতে ভালো লাগে না। আলিমুর রহমান বললেন, তোর কি কোনো ছেলের সঙ্গে ভাব ভালোবাসা হয়েছে? না। যদি কাউকে মনে ধরে আমার এখানে নিয়ে আসবি, আমি পরীক্ষা করে দেখব বুদ্ধি শুদ্ধি আছে কিনা। বুদ্ধি দিয়ে কি হবে? হাজবেন্ড হিসেবে বুকাই ভালো। কখনো কোনো বুকার ধারে কাছে যাবি না। আচ্ছা, যাব না। দাদাজান, শুনো, আমি কিছুক্ষণ ঘুমাবো। তোমার বড়শিতে যদি বড় কোনো মাছ ধরা পড়ে আমাকে ডেকে তুলবে, আমি সুতা ছাড়বো। আচ্ছা ঠিক আছে। তোর কি ক্ষুধা লেগেছে? কিছু খাবি? খিদে লেগেছে, কিন্তু আমি কিছু খাবো না। আচ্ছা দাদাজান, তোমার তো প্রচুর টাকা, কি করবে তো টাকা দিয়ে?
তুই চাইলে তোকে দিয়ে দেব, তুই চাস? না, কখনো না। তুই একটা বুদ্ধি বের কর, বিলি ব্যবস্থা কি করা যায়? হাসপাতাল বানাবে? হাসপাতাল বানাতে যাব কোন দুঃখে? অনাথ আশ্রম? ভুলে যা, দুনিয়ার অনাথ এক জায়গায় এসে তাদের কেচকাচানি শোনার আমার কোনো শখ নেই। ইউনিভার্সিটি বানাবে, প্রকৃতির সঙ্গে মিলিয়ে ইউনিভার্সিটি? আমি কি রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন বানাবো? তাহলে কি করা যায়? ভালো সমস্যা হলো তো, চিন্তা করে বের করো। আমিও চিন্তা করে কিছু পাচ্ছি না। দাদা যান, তোমার টাকা এবং সম্পত্তি সব একত্র করলে কত টাকা হবে? জানি না কত হবে। আনুমানিক কত হবে বলো? 17 কোটি কি হবে? হবে। তাহলে এক কাজ করো, বাংলাদেশের সব মানুষের মধ্যে সমানভাবে এই টাকাটা ভাগ করে দাও, সবাই 1 টাকা করে পাবে। আলিমুর রহমান হু হু করে হেসে উঠলেন। এত আনন্দ নিয়ে তিনি অনেক দিন হাসেননি। মৃন্ময়ী বলল, তোমার হাসির শব্দে সব মাছ তো পালিয়ে যাবে। আলিমুর রহমান আরো শব্দ করে হেসে উঠলেন।